হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএসের আজ আমাদের 30 নম্বর ক্লাস হবে, জিকের 30 নম্বর ক্লাস। এর আগে আমরা 29টা ক্লাস করেছি, না দেখে থাকলে অবশ্যই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, পরপর ভিডিওগুলো পেয়ে যাবে চ্যানেলে, অবশ্যই দেখে নিও। আজ আমরা করব 20-10-2021 সালের পরীক্ষা হওয়া ফার্স্ট শিফটের প্রশ্নোত্তর আলোচনা করব। তো সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের জিকে পেড গ্রুপ আমরা একটা তৈরি করেছি, সেই জিকে পেড গ্রুপে জয়েন করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে বলে দিচ্ছি। প্রথমে জেনে নাও এই পেড গ্রুপের মধ্যে কি কি পাবে। এই পেড গ্রুপে তোমরা পাচ্ছ 2020, 2021, 2022, 2023 এই 4 বছরের এমটিএসের পিডিএফ সম্পূর্ণ বাংলা ভাষায় পিডিএফ পাবে। 2023 এবং 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, স্ট্যাটিক জিকে পিডিএফ পাবে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু তোমরা পাবে 249-এর বিনিময়ে, মাত্র 249-এর বিনিময়ে। তো অবশ্যই তোমরা প্রত্যেকেই জয়েন করে যাও। আর তোমরা যদি আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। প্রত্যেক দিনের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখার জন্য, কুইজ করার জন্য তোমরা আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি আছে আজকের প্রথম প্রশ্ন। 1 জুন 2020-এ ভারতের 6টি রাজ্যে স্কুল শিক্ষার মান ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সংস্থা $500 মিলিয়ন স্ট্রেংথিং এটা ছিল, ঠিক আছে, স্ট্রেংথিং টিচিং লার্নিং অ্যান্ড রেজাল্ট ফর স্টেটস প্রোগ্রাম স্টার্স অনুমোদন করেছে। তো এটা 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে এটা আর ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এতদিনের পুরনো পরীক্ষায় আসে না, তাই এটা আর ইম্পর্টেন্ট নয়। তা উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। উত্তর হচ্ছে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক এই $500 মিলিয়ন টাকা দিয়েছিল, $500 মিলিয়ন দিয়েছিল, ঠিক আছে। বিশ্ব ব্যাংক দিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে বলে রাখি তোমাদের, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, যার বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন শহরে। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার ওয়াশিংটন শহরে হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, যার নাম হচ্ছে অজয় বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তিনি বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন। আর যদি বলা হয় এমডি এবং সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার, তিনিও একজন ভারতীয়, তার নাম হচ্ছে অনশুলা কান্ত, তিনিও একজন ভারতীয়, তিনি হচ্ছেন বর্তমানে সিএফও এবং এমডি। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। দ্বিতীয় নম্বরে চলে যাব আমরা। 2 নম্বর দেখো কি আছে। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে কাকোরি ট্রেন ডাকাতি মামলার আসামি ছিলেন না? কাকোরি ট্রেন ষড়যন্ত্র মামলা, বা যেটা আমরা পড়েছি কাকোরি কনস্পিরেসি বা কাকোরি ষড়যন্ত্র মামলা, এটা আসলে ছিল একটা কাকোরি ট্রেন ডাকাতি। এই কাকোরি জায়গাটা উত্তরপ্রদেশে রয়েছে, ঠিক আছে। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম হচ্ছে কাকোরি। সেখানে একটা ট্রেন ডাকাতি করা হয়েছিল ভারতীয় বিপ্লবীদের দ্বারা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা। তো এটাই হচ্ছে কাকোরি ট্রেন ডাকাতি। এখানে বলা হচ্ছে কে আসামি ছিলেন না, কারেক্ট আনসার হবে ভগৎ সিংয়ের সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক ছিল না, ভগৎ সিং এখানে আসামি ছিলেন না। এখানে উত্তর হয়ে যাবে রাজেন্দ্রনাথ লাহিড়ী, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, এই 3 জন আসামি ছিলেন। রোশন সিংয়ের নামটা অনেক জায়গাতে ভবাই সিং বা ভনরাই সিং দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এটা কত সালের ঘটনা? এই যে ট্রেন ডাকাতি, এটা হচ্ছে 1925 সালের ঘটনা, ঠিক আছে। 1925 সালের ঘটনা, কাকোরি ষড়যন্ত্র মামলা। নেক্সট দেখবো আমরা 3 নম্বর। আর এটা করেছিল যারা? HRA এর সদস্যরা করেছিল। HRA বলতে কি? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, ঠিক আছে। 3 নম্বর চলে যাব আমরা। নিম্নলিখিত বিদেশি ভ্রমণকারীদের মধ্যে কাকে মোহাম্মদ বিন তুগলক রাষ্ট্রীয় চাকরিতে নিযুক্ত করেছিলেন? মার্কো পোলো, নিকোলো কন্টি, ইবন বতুতা, আল মাসুদি। মোহাম্মদ বিন তুগলককে একজন পাগলা রাজা বলা হয়। এই মোহাম্মদ বিন তুগলক বংশের একজন বিখ্যাত রাজা ছিল, ঠিক আছে। তো এই মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে, যেটা মরক্কো থেকে এসেছিল, ইবন বতুতা কোথা থেকে এসেছিল? মরক্কো থেকে ভারতে এসেছিল ইবন বতুতা। সেই ইবন বতুতাকে তার রাজসভায় চাকরি দিয়েছিল,
ঠিক আছে, তো মোহাম্মদ বিন তুগলক চাকরি দিয়েছিল। মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে আমরা একটু জেনে নিই। মোহাম্মদ বিন তুগলক 1325 সালে সিংহাসনে বসছিল, তারপর 1351 সাল পর্যন্ত সিংহাসনে ছিল। এই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। আর এই মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে, দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিল। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্নে যাব আমরা। ইয়ান্ডাবো 1826 চুক্তির মাধ্যমে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা সংযুক্ত হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা সংযুক্ত হয়েছিল কোনটি? কি হবে কারেক্ট আনসার? দেখো, ইয়ান্ডাবো 1826 স্পেলিংটা হচ্ছে এইরকম। ইয়ান্ডাবো একটা চুক্তির নাম, এটা 1826 সালের ইয়ান্ডাবো ট্রিটি নামে পরিচিত। এই ট্রিটি বা এই চুক্তির মাধ্যমে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা সংযুক্ত হয়েছিল বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্তর্ভুক্ত হয়েছিল? কোন রাজ্যটা? কারেক্ট আনসার হবে বর্তমানের আসাম। ঠিক আছে, ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়েছিল সেই সময়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে। নিচের কোন রাজ্যে রেণুকা জলাভূমি নামে রামসার ওয়েটল্যান্ড সাইট অবস্থিত? রামসার ওয়েটল্যান্ড বা রেণুকা জলাভূমি, জলাভূমিটার নাম হচ্ছে রেণুকা জলাভূমি। এটা হচ্ছে একটা রামসার সাইট। রামসার সাইট তো আমরা জানো তো, একবার বলে দিচ্ছি। রামসার হচ্ছে একটা ইরানের শহরের নাম। তো পৃথিবীর যে ওয়েটল্যান্ড বা জলাভূমিগুলোকে রক্ষা করার জন্য ইরানের রামসার শহরে একটা মানে বৈঠক হয়েছিল বা সামিট হয়েছিল, সম্মেলন হয়েছিল। তারপর থেকেই মানে যেসব জলাভূমিগুলোকে রক্ষা করার দায়িত্ব নেওয়া হয়েছে পরবর্তী সময়ে, তাদেরকে রামসার ওয়েটল্যান্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো তেমনই একটা জলাভূমি হচ্ছে রেণুকা জলাভূমি। এটা কোন রাজ্যে আছে সেটা বলতে হবে। রেণুকা জলাভূমিটা কোন রাজ্যে আছে? কারেক্ট আনসার কি হবে? হিমাচল প্রদেশ। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। হিমাচল প্রদেশের সিরমৌর বলে একটা জেলা আছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় এটা রয়েছে। সামুদ্রিক উচ্চতা হচ্ছে সমুদ্র থেকে 652 মিটার উচ্চতায় সিরমৌর বলে জেলাতে হিমাচল প্রদেশে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো। নিচের কোন রাজ্যে গোদাবরী অববাহিকার সবচেয়ে বড় জলাভূমি রয়েছে? কোন রাজ্যে গোদাবরী অববাহিকার সবচেয়ে বড় জলাভূমি রয়েছে? জলাভূমি বলতে কি বোঝাচ্ছে এখানে? এখানে বলতে চাওয়া হয়েছে যে গোদাবরী অববাহিকা বা গোদাবরী বেসিন বা গোদাবরী নদীটা তো একটা রাজ্যের মধ্য দিয়ে যায়নি। কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যের 5-6টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। তো কোন রাজ্যের মধ্য দিয়ে সব থেকে বেশি দূরত্ব মানে গেছে নদীটা সেটা বলতে হবে। দেখো কোন কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে। মহারাষ্ট্রের মধ্য দিয়ে গেছে, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, উড়িষ্যা, এইসব রাজ্যের মধ্য দিয়ে গেছে। তো সব থেকে বেশি প্রবাহিত হয়েছে যে রাজ্যে, সেটা হচ্ছে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি পরিমাণে প্রবাহিত হয়েছে। আর মহারাষ্ট্রেই সবচেয়ে বড় জলাভূমিটা আছে। ঠিক আছে, এই যে গোদাবরী নদী, এটাকে বলা হয় দক্ষিণের গঙ্গা, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এটা দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। 7 হচ্ছে বিকল্পগুলিতে তালিকাভুক্ত ধাতুগুলির মধ্যে কোনটি সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল? নিচে যে ধাতুগুলো আছে তামা, লোহা, স্বর্ণ, ম্যাগনেসিয়াম, এগুলো প্রত্যেকটা একটা করে ধাতু। তো কোন ধাতুটা সবচেয়ে সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল, মানে যার রিয়াকশন সবচেয়ে কম? তো তোমরা সহজেই বুঝতে পারবে কার রিয়াকশন সবচেয়ে কম রিয়াকশন এখানে হচ্ছে সোনা বা গোল্ডের রিয়াকশন দেখবে। লোহা দেখবে, সরি এটা উত্তর নয়। ঠিক আছে, এটা উত্তর নয়, উত্তর হচ্ছে গোল্ড। লোহা দেখবে বাইরে বাতাসে পড়ে থাকলে মরচে ধরে যায়, তামার কালার চেঞ্জ হয়ে যায়, হালকা হালকা মরচে ধরে। ম্যাগনেসিয়াম চেঞ্জ হয়ে যায়, কিন্তু গোল্ড দেখবে দীর্ঘদিন 10 বছর ধরে কেউ যদি গোল্ড পরে আছে, সেই গোল্ড কিন্তু সেই একই রকম থাকবে। গোল্ডে কোনো রকমের চেঞ্জেস আসে না। তো স্বর্ণার বিক্রিয়া মানে সবচেয়ে কম বিক্রিয়াশীল হচ্ছে গোল্ড। 8 নাম্বার চলে যাব আমরা। ভারতে বায়ুর গুণমান সূচক পরিমাপের জন্য কতগুলো দূষক অন্তর্ভুক্ত করা হয়েছে? মানেটা কি বলতে চাইছে বা ক্রাইটেরিয়া যাকে বলা হয়, কতগুলো ক্রাইটেরিয়াকে দেখে
ভারতের যে বায়ুর লেভেলটা, বায়ুটা কেমন আছে ভারতের, দূষণটা মাত্রাটা কেমন আছে, কতগুলো ক্রাইটেরিয়া দেখা হয়, কতগুলো কীরকম পিরামিডে দেখা হয়, সেটাই হচ্ছে এখানে বলতে চাওয়া হচ্ছে। এই ধরনের প্রশ্ন অনেক সময় উত্তর করা মানে মুশকিল হয়ে পড়ে পরীক্ষার সময়। তো যদি কমন পেয়ে যাও তো ঠিক আছে, না হলে স্কিপ করবে। ঠিক আছে, 8টা ক্রাইটেরিয়া দেখা হয় বায়ুর গুণমান পরীক্ষা করার জন্য। 8টা ক্রাইটেরিয়া ভারতে দেখা হয়। 9 দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যকে জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক শৃঙ্খলা সুরক্ষিত করার নির্দেশ দেয়? ভারতের সংবিধান প্রত্যেকটা রাজ্যকে রাজ্যের জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক শৃঙ্খলা সুরক্ষিত একটা নির্দেশ দিয়েছে। এই নির্দেশটা কোন আর্টিকেলে ক্লিয়ার বলা হয়েছে? এটা বলা হয়েছে আর্টিকেল 38। কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 38-এ এটা সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে। ঠিক আছে, আর আর্টিকেল 39টা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এখানে কি ডিপিএসপিগুলো আছে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ব্যাপারটা আর্টিকেল 39 আর্টিকেল 39-এ আছে। তো এটাও পরীক্ষায় অনেক সময় আসে। চলে যাব নেক্সট প্রশ্নে। 10 নম্বর, নিচের মধ্যে কে পুষ্টি মার্গ নামে ভক্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? একটা ভক্তি সম্প্রদায়, যে ভক্তি সম্প্রদায়ের নাম হচ্ছে পুষ্টি মার্গ, এই পুষ্টি মার্গ প্রতিষ্ঠা করেছিলেন। দেখো, পুষ্টি মার্গের আরেকটা নাম হচ্ছে বল্লভ মার্গ, অনেক সময় এটাকে বল্লভ মার্গও বলা হয়ে থাকে। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে বল্লভাচার্য বা বল্লভ দেব আচার্য, যার নাম ছিল বল্লভ দেব আচার্য বা বল্লভাচার্য, তিনি এই পুষ্টি মার্গ প্রতিষ্ঠা করেছিলেন। পুষ্টি মার্গ হচ্ছে বৈষ্ণব ধর্মের অন্তর্ভুক্ত। যারা বৈষ্ণব ধর্মের লোক, তারা এই পুষ্টি মার্গের দীক্ষা নিয়েছিলেন। ঠিক আছে, পুষ্টি মার্গ এটা 1479 থেকে 1531 সালের মধ্যে পুষ্টি মার্গটা সেই সময়টাই তৈরি হয়েছিল। চলে যাব, যারা কৃষ্ণ ঠাকুরের ভক্ত তারাই। 11 দেখো, পৃথিবীর কঠিন ভূতকে ধাতুর প্রাচুর্যের পরিপ্রেক্ষিতে লোহা কোন স্থান উপভোগ করে? পৃথিবীর যে কঠিন, পৃথিবীর উপরিভাগ ভূপৃষ্ঠ বা কঠিন ভূতকে যে ধাতুগুলো পাওয়া যায়, সেই ধাতুগুলোর মধ্যে লোহা কততম স্থান অধিকার করে? বলতে যে বলা হচ্ছে যে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায়, তারপর কোন ধাতু পাওয়া যায়, তারপর কোন ধাতু পাওয়া যায়। দেখো, এই প্রশ্নটা আগেও করিয়েছি, আবার বলছি, সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় সিলিকন, তারপরেই হচ্ছে আয়রন। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সিলিকন, তারপরেই হচ্ছে আয়রন, তারপরেই হচ্ছে ক্যালসিয়াম। প্রথমেই সিলিকন, তারপর আয়রন, তাহলে লোহা কত নম্বরে হচ্ছে? লোহা আছে 2 নম্বরে, 2 নম্বরে। আর ধাতু এবং অধাতু মিলিয়ে যদি বলা হয় যে কোন মৌল যদি বলা হয় তখন হবে অক্সিজেন, কোন মৌল যদি বলা হয় তখন হবে অক্সিজেন। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় পৃথিবী পৃষ্ঠে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি মহারাষ্ট্রের রাজ্য গাছ বা স্টেট ট্রি? স্টেট ট্রি, রাজ্য গাছ, মহারাষ্ট্রের রাজ্য। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য গাছ যেমন হচ্ছে ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কি? ছাতিম গাছ। তেমনি মহারাষ্ট্রের রাজ্য গাছের নাম কি? মহারাষ্ট্রের রাজ্য গাছ হচ্ছে আম গাছ। ঠিক আছে, নেক্সট যাব। 13 হচ্ছে নিতিন মেনন, যিনি একটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা দ্বারা 2020-21 জন্য আম্পায়ার বা রেফারিদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত ছিলেন, পেশাগতভাবে এর সাথে যুক্ত বা কোন খেলার সঙ্গে যুক্ত? নিতিন মেনন, এটা যেহেতু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স তাও তোমাদের একটু বলে দিচ্ছি। নিতিন মেনন একজন ক্রিকেটার। ঠিক আছে, যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি, তিনি রাজ্য স্তরের ক্রিকেট খেলেছেন বা আমাদের ভারতের বিভিন্ন রাজ্য স্তরের ক্রিকেট খেলেছেন, একজন ক্রিকেট প্লেয়ার। তো তিনি হচ্ছেন বর্তমানে বিভিন্ন খেলায় আম্পায়ার তিনি থাকেন। ঠিক আছে, তাহলে তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, নিতিন মেনন। 14 নম্বর হচ্ছে ক্যালাভেরাইট নামের খনিজটি একটি টেলুরাইড খনিজ, যার মধ্যে রয়েছে ক্যালাভেরাইটের মধ্যে কি আছে বলতে হবে। তো দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস পরীক্ষায় কত জায়গার থেকে জিকে আসে, সব জায়গার থেকে, কোনো টপিক বাদ নেই, এমন এমন জায়গার থেকে প্রশ্ন দিচ্ছে। ক্যালাভেরাইট, তাহলে তুমি প্রিভিয়াস ইয়ার না করা ছাড়া তোমার কিন্তু উপায় নেই। এমনিতে তুমি কত টপিক করবে, টপিক করে শেষ করতে পারবে না। ক্যালাভেরাইট নামের খনিজটি একটি টেলুরাইড খনিজ, যার মধ্যে রয়েছে সোনা।
ঠিক আছে, যার মধ্যে রয়েছে সোনা। টেলুরাইড খনিজ বলতে কি, যার মধ্যে মিক্সিং খনিজ যেগুলো থাকে সেগুলোকে টেলুরাইড খনিজ বলা হয়। তো ক্যালাভেরাইট হচ্ছে এক ধরনের খনিজ যেখানে কি থাকে 97% বা সিলভার থাকে, যেখানে থাকে সিলভার, সিলভারের মধ্যে 3% গোল্ড থাকে, 3% গোল্ড মিলিয়ে ক্যালাভেরাইট তৈরি হয়। ঠিক আছে, নামের খনিজটি একটি টেলুরাইড খনিজ যার মধ্যে রয়েছে সোনা। 15 নম্বরে চলে যাব। ডলোমাইট হলো একটি আকরিক। কিসের আকরিক? ডলোমাইট কিসের আকরিক? ডলোমাইট কার আকরিক? দেখো কয়েকটা আকরিকের নাম বলি, যেমন হচ্ছে কার্নালাইট, কার্নালাইট, তারপরে হচ্ছে ম্যাগনেসাইট, কার্নালাইট, ম্যাগনেসাইট, তারপর হচ্ছে ডোলোমাইট। এই আকরিক, তিনটি আকরিক হচ্ছে কার আকরিক? ম্যাগনেসিয়ামের আকরিক। ঠিক আছে, এমজি, কার্নালাইট, ম্যাগনেসাইট, ডোলোমাইট। নেক্সট যাব 16 জুলাই 2020 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে নাম দেওয়া হয়েছিল? আগে আমরা পড়লাম কি ওয়ার্ল্ড ব্যাংক, এখন আমরা পড়বো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। দেখো যেহেতু 2020 সালের প্রশ্ন তাই এখন ইম্পর্ট্যান্ট নয়, তাই কিন্তু যেহেতু এটা এডিবি থেকে প্রশ্ন তাই এডিবি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1966 সালে। আর ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1944 সালে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966 সালে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ফিলিপিন্সের ম্যানিলা শহরে। কোথায়? ফিলিপিন্সের ম্যানিলাতে হেডকোয়ার্টার অবস্থিত, ফিলিপিন্সের ম্যানিলাতে। আর বর্তমানে প্রেসিডেন্ট কে আছেন? মাসাতসুগু ওসাকাওয়া। তিনি লাস্ট অনেক বছর ধরেই মাসাতসুগু ওসাকাওয়া আছেন, মাসাতসুগু ওসাকাওয়া। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল একসময় কাকে? অশোক লাভাসাকে নিয়োগ করা হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আমরা যাব, কি আছে দেখব। 17 নিম্নলিখিতগুলির মধ্যে কাকে তার প্রবন্ধ এসে অন পপুলেশন 1798 এ জনসংখ্যা বৃদ্ধির একটি তত্ত্ব দেওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে? যেটা অনেক দিনের পুরনো প্রশ্ন, তেমনি মানে ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো কোথা থেকে খুঁজে খুঁজে বের করা হয় জানি না, তবে এই ধরনের প্রশ্ন এলে না পারলে স্কিপ করবে, বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। এসে অন পপুলেশন এটা লিখেছিল কে? টমাস রবার্ট ম্যালথাস নামে একজন ব্রিটিশ এই এসেটা লিখেছিলেন। টমাস রবার্ট ম্যালথাস এই একটা এসে লিখেছিলেন বা একটা প্রবন্ধ লিখেছিলেন যার নাম হচ্ছে এসে অন পপুলেশন। পপুলেশন এর উপরে তিনি এটা লিখেছিলেন, তার জন্য তাকে মানে কৃতিত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, 18 হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন? কি হবে? আর্টিকেল 52। আর্টিকেল 52 52 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের একজন আর্টিকেল থাকবেন। আর এরপরেই আছে আর্টিকেল 53। আর্টিকেল 53-তে বলা হয়েছে যে ভারতের সম্পূর্ণ এক্সিকিউটিভ পাওয়ার বা প্রশাসনিক যে ক্ষমতা, সেই প্রশাসনিক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকবে? রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। সেই রাষ্ট্রপতি নিজের মাধ্যমে বা অন্য কোনোদের মাধ্যমে এই কাজটা তিনি করাবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের মধ্যে কে একজন আন্তর্জাতিক শুটিং খেলোয়াড়? কে একজন আন্তর্জাতিক শুটিং খেলোয়াড়? শুটিং এর সঙ্গে নিম্নের কে যুক্ত? উত্তর হবে আঞ্জুম মুদগিল। আঞ্জুম মুদগিল হচ্ছেন একজন শুটিং খেলোয়াড় এবং তিনি শুটিংয়ের সঙ্গে যুক্ত। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, আঞ্জুম মুদগিল। নেক্সট যাব, দিল্লির কোন সুলতানের রাজত্বকালে বলবন প্রকৃত ক্ষমতা ভোগ করেছিলেন? বলবন কোন সুলতানের রাজত্বকালে বলবন প্রকৃত সুবিধা ভোগ করেছিল? তো আর ডিটেলস বেশি যাব না,
একটু দ্রুত করব। নাসিরউদ্দিন মাহমুদ শাহ এর সময়কালে বলবন প্রকৃত ক্ষমতা ভোগ করেছিলেন। 21 দেখব, এপ্রিল 2020 ড্যাশের চিফ অপারেটিং অফিসার ইউবি প্রবীণ রাও ন্যাসকমের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। এটা আর আমাদের দরকার নেই, ঠিক আছে, এখন আর এটা ইম্পর্টেন্ট নয়, এটা ইনফোসিস হবে যদিও ইম্পর্টেন্ট নয়। ন্যাসকমের চেয়ারম্যান হয়েছিলেন কে? প্রবীণ রাও। নেক্সট হচ্ছে, তোমরা যদি বলতে পারো তো এখন বলবে বর্তমানে ন্যাসকমের চেয়ারম্যান কে আছেন, তোমরা বলবে, ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিলাম, যদি পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে বর্তমানে ন্যাসকমের চেয়ারম্যান কে। 22 হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2019-20 অনুসারে দিল্লিতে সম্পত্তি নিবন্ধন করতে ড্যাশ দিন সময় লাগে। এটাও পুরনো প্রশ্ন, এটাও আমাদের দরকার নেই আর, ঠিক আছে, এটা 49 দিন উত্তর হবে। 23 নাম্বার হচ্ছে 1990 সালে দীনেশ গোস্বামী কমিটি গঠন করা হয়েছিল ড্যাশ বিষয়ে সুপারিশ করার জন্য। দীনেশ গোস্বামী কমিটি, এই যে কমিটিগুলো ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখতে হবে, যতগুলো কমিটি আছে যে কোন কমিটি কিসের জন্য তৈরি হয়েছিল। 1990 সালে দীনেশ গোস্বামী কমিটি তৈরি করা হয়েছিল নির্বাচনীমূলক যে কোনো রকমের সংস্কার করার জন্য এটা তৈরি করা হয়েছিল। 24 হচ্ছে নিচের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় পাখি? রাজস্থানের রাষ্ট্রীয় পাখি কোনটা? নিম্নের কোনটি রাজস্থানের রাষ্ট্রীয় পাখি? কারেক্ট আনসার কি হবে? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এখানে বাংলা মানেটা লিখতে ভুল হয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, বা যাকে হিন্দিতে বলা হয় সোনে চিড়িয়া, সোনে কি চিড়িয়া বা সোনে চিড়িয়া বলা হয়, সোনে চিড়িয়া বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। অনেক সময় এটাকে হিন্দিতে শর্মিলা পক্ষী বলে, শর্মিলি পক্ষী, শর্মিলি পক্ষীও বলা হয়, বা সোনে কি চিড়িয়া বা গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। এটা অনেকটা উট পাখির মতো দেখতে, এটাই হচ্ছে রাজস্থানের রাষ্ট্রীয় পাখি। তোমরা পশ্চিমবঙ্গের যদি রাষ্ট্রীয় পাখি নাম বলতে পারো, দেখি কে কে বলতে পারে, কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখির নাম কি, দেখি কে কে বলতে পারে, কমেন্ট করবে তোমরা এটা প্রত্যেকেই। নেক্সট দেখো, ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া 100-2020 র্যাঙ্কিং অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে পরিচিত গ্লোবাল ব্র্যান্ড? ব্র্যান্ড ফাইন্যান্স ইন্ডিয়া র্যাঙ্কিং প্রকাশ করেছিল একটা, যেখানে ভারতের 100টি ব্র্যান্ডের মধ্যে ভারতের সবচেয়ে পরিচিত ব্র্যান্ড হচ্ছে টাটা। কোনটি ভারতের সবচেয়ে পরিচিত গ্লোবাল ব্র্যান্ড? কারেক্ট আনসার হয়ে যাবে টাটা ইজ দ্য কারেক্ট আনসার। রিসেন্টলি 2024 সালে এই কয়েকদিন আগে আরেকটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানেও টাটা কিন্তু হচ্ছে মানে ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আর যদি আরও কিছু জানতে চাও পিডিএফের ব্যাপারে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে।